গল্পের নাম খুব ভালোবাসি তোমাকে, তৃতীয় পর্ব। বন্ধুরা, গল্পের বাকি অংশ শুরু করা যাক। নীলা রুমের ভিতর ঢুকতেই তামিম বিছানা থেকে উঠে সোজা নীলার কাছে চলে আসলো, আর নীলার দুই হাত দেয়ালের সাথে চেপে ধরে নীলার মুখের কাছে তার মুখ নিয়ে রাগে কটমট করে বলল, গতরাতে তুই আমার রুমে কেন এসেছিলি? আর আমার উপর বসে কি করেছিলি আমার সাথে? আর আমার ঘাড়ে কামড় মেরে পালিয়ে গেলি কেন? তামিমের এমন কথা শুনে নীলার ভয় কলিজা কেঁপে উঠল। এতক্ষণ সে যেটার ভয় পাচ্ছিল এখন সেটাই হলো। অবশেষে সে তামিমের কাছে ধরা পড়েই গেল। কিন্তু তামিম ভাইয়া বুঝলেন কি করে যে আমি গতরাতে উনার রুমে এসেছিলাম? নাকি উনি তখন ঘুমের ভান করে বসেছিলেন, নাকি আমি যখন উনার ঘাড়ে কামড় মেরে পালিয়ে যাচ্ছিলাম তখন উনি আমাকে দেখে ফেলেছিলেন? কোনটা? নীলা মনে মনে কথাগুলো ভাবছে আর বোঝার চেষ্টা করছে। তামিম কিভাবে বুঝলো যে সে কাল রাতে তামিমের রুমে এসেছিল? এদিকে নীলাকে চুপ করে থাকতে দেখে তামিমের মাথা আরো গরম হয়ে গেল। তামিম এবার নীলার হাত দুটো দেয়ালের সাথে আরো শক্ত করে চেপে ধরল, আর সেই আগেই মতোই রাগী ফেস নিয়ে নীলাকে বলল, নীলা, তোকে আমি কিছু জিজ্ঞেস করেছি, কিন্তু তুই আমার প্রশ্নের উত্তর না দিয়ে এত কি ভাবছিস বলতো? হাতে ব্যথা পেয়ে নীলা এবার আহ বলে একটু শব্দ করে কেঁদে ফেলল, আর তামিমের দিকে কান্না ভেজা চোখে তাকিয়ে বলল, ভাইয়া, আমার হাতে ব্যথা পাচ্ছি, প্লিজ হাতটা ছাড়ো, করুণ সুরে বলল। ছাড়বো? তার আগে আমার প্রশ্নের উত্তর দে। বল, তুই গতরাতে আমার রুমে কেন এসেছিলি? আমি তোমার রুমে কেন আসবো? প্রয়োজন ছাড়া তো আমি তোমার রুমে কখনোই আসি না। দেখ নীলু, আমি কিন্তু মিথ্যা কথা একদম পছন্দ করি না। আমার ঘাড়ে কোনো বাচ্চা কামড় দেয়নি, আর কামড়ের দাগটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোনো বড় মানুষের দাঁতের দাগ। তাছাড়া বিছানার মধ্যে তোর 2-1 একটা চুলও পেয়েছি আমি। চুলের স্মেলটা ঠিক তোর চুলের খোলের মতোই। সত্যি করে বল, গতরাতে তুই আমার রুমে কেন এসেছিলি? তাহলে এর জন্য তামিম ভাইয়া বুঝে ফেলেছেন যে আমিই গতকাল রাতে উনার রুমে এসেছিলাম। মনে মনে বললাম তো আমি তোমার রুমে আসিনি। ধরা পড়ে গেছে জেনেও মিথ্যা বলে বাঁচার চেষ্টা করছে। বুঝেছি, তুই এইভাবে বলবি না। দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে বাড়ির সবাইকে বলছি যে তুই গতরাতে আমার রুমে এসেছিলি আর তুই আমার ঘাড়ে কামড় মেরেছিলি। তামিমের কথা শুনে নীলা এবার আরো ভয় পেয়ে উঠল। নীলা ভালো করেই জানে বাড়ির সবাই তামিমকে অনেক বিশ্বাস করে, বিশেষ করে নীলার আম্মু আব্বু। তামিম ভাইয়া যদি এখন সত্যিই সবাইকে গিয়ে বলে যে গতরাতে আমি উনার রুমে এসেছিলাম আর আমি উনার ঘাড়ে কামড় মেরেছিলাম, তাহলে সবাই নিশ্চয়ই তামিম ভাইয়ার কথা বিশ্বাস করবে। তখন তো আমি সবার চোখে খারাপ হয়ে যাব। আমাকে নিয়ে সবাই কি নাকি ভাববে তখন? নাহের চেয়ে ভালো আমি ভাইয়াকে সব সত্যি বলে দেই আর ভাইয়ার কাছে মাফ চেয়ে নেই। আবার কি ভাবছিস আমি কি সবাইকে গিয়ে গোত্রাতের কথা বলবো নাকি? তুই নিজেই সত্যিটা বলবি। আসলে ভাইয়া ঠোঁটে চুমু খেলে যে এক ধরনের মিষ্টি স্বাদ পাওয়া যায়, এটার সত্যতা যাচাই করতেই গতকাল রাতে আমি তোমার রুমে এসেছিলাম। ভয় ভয় তোমার কাছে মিথ্যে বলেছি। এটার সত্যতা যাচাই করতে আমার রুমেই কেন আসলি আর আমার ঘাড়ে কামড়ি বা মেরেছিলি কেন, এই পুচকি? আমি মিতুকে জিজ্ঞেস করেছিলাম এটার সত্যতা যাচাই করব কি করে। তখন মিতু বলল, তুমি ঘুমিয়ে গেলে আমি যেন তোমার রুমে এসে তোমার ঠোঁটে চুমু খাই, তাহলে আমি আমার সব প্রশ্নের উত্তর জানতে পারবো। তার মানে তুই গতরাতে আমার রুমে এসে আমার ঠোঁটের মধ্যে চুমু খেয়েছিলি? হুম ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, প্লিজ এইসব বাড়ির কাউকে বলিও না। আমি আর কখনো এইসব করব না, প্লিজ ভাইয়া। নীলার কথায় তামিমের রাগ করা উচিত নাকি নীলাকে মাফ করে দেওয়া উচিত? তামিম কিছুই বুঝতে পারছে না। নীলা গতরাতে তার রুমে এসে তার ঠোঁটের মধ্যে চুমু খেয়েছে, এটা শুনে তামিমের যত রাগ হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে নীলার কান্না দেখে। যদিও গোত্রাতের কাজটা নীলা ঠিক করেনি, কিন্তু তামিম এটার জন্য নীলার উপর রাগও করতে পারছে না। কারণটা হলো নীলার চোখের পানি। তামিম নীলার প্রতি হাজার রাগ দেখালে নীলার চোখের পানি তামিম একদম সহ্য করতে পারে না। তামিমের মনে হয় পৃথিবীতে তার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে নীলার চোখের পানি, যেটা সে একদমই সহ্য করতে পারে না।
তামিম এবার নিজের মনকে নরম করে নীলার হাত ছেড়ে দিয়ে তার দুই হাত দিয়ে আলতো করে নীলার চোখের পানি মুছে দিল আর বলল, এই পাগলি কাঁদছিস কেন? আমি কি তোকে মেরেছি নাকি বকেছি হে? নীলা বলল, মেরেছো বকেছো, গাল ফুলিয়ে। ওমা, কখন মারলাম আর কখন বকলাম? এই যে আমার হাত এত জোরে দেয়ালের সাথে চেপে ধরেছিলে এটাকেই মারা বলে, আর আমার সাথে যে রাগী গলায় কথা বলেছো এটাকে বকা বলে। বাচ্চাদের মতো ফেস করে। নীলার এমন কথা শুনে তামিম ফিক করে হেসে দিল। এতক্ষণ তামিমের মধ্যে যা রাগ ছিল তা নিমিষেই শেষ হয়ে গেল নীলার কথা শুনে, তামিমের মুখে হাসি দেখে। নীলার মন থেকেও এতক্ষণে তামিমের প্রতি ভয়টা চলে গেছে। নীলাও এখন কিছুটা খুশি হয়েছে, তামিমের রাগ কমে গেছে। দেখো, খুব ব্যথা পেয়েছিস হাতে তাই না? সরি রে, আসলে তখন আমার কি যে হয়েছিল নিজেই জানি না। আর তুইও কিন্তু গতরাতে যা করেছিল তা একদম ঠিক করিসনি। নীলা নিশ্চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তামিম, গতরাতে যা করেছিস আর কোনোদিন এমন কাজ করবি? নীলা মাথা নাড়িয়ে না সূচক জবাব দিল। তামিম, মনে থাকবে তো? নীলা মাথা উপর নিচ করে হ্যাঁ সূচক জবাব দিল। যা, আজকের মতো তোকে মাফ করে দিলাম, তবে আর কোনোদিন যদি এমন করেছিস তাহলে কিন্তু আমি ওই দিন সত্যি সত্যি বাড়ির সবাইকে সবকিছু বলে দিব। তামিমের কথা শুনে নীলা বেজায় খুশি হয়ে উঠল, আর খুশির দুটে টুপ করে তামিমের ডান গালে একটা চুমু এঁকে দিল আর বলল, থ্যাংক ইউ ভাইয়া, আমি আর কোনোদিন এমন কাজ করব না। নীলার এমন কাজে তামিম গালে হাত দিয়ে নীলার দিকে হালকা অবাক প্লাস দুরু পুচকি। নীলাও এতক্ষণে বুঝে গেল তামিমের গালে হয়তো তার চুমু দেওয়াটা ঠিক হয়নি। নীলা এখন নিজের কাজের জন্য নিজেই লজ্জা পেয়ে গেল। নীলা আর এক সেকেন্ডও ওইখানে দাঁড়ালো না, তামিমের রুম থেকে দৌড়ে বেরিয়ে এসে নিজের রুমে চলে আসলো। ৯৮% রাত ৮টা বেজে ৭ মিনিট নীলার এইভাবে দৌড়ে চলে যাওয়াতে তামিম মুচকি হাসলো আর বলল, পাগলি একটা। আজ শুক্রবার হওয়াতে তামিম একটু তাড়াতাড়ি গোসল করে একটা পাঞ্জাবি পরে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে চলে গেল। নামাজ শেষে তামিম আবার বাসায় চলে আসলো। বাসায় এসে দুপুরের খাবার খেয়ে তামিম একটু ঘুমিয়ে পড়ল। এইভাবেই দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তামিম তার কলেজে চলে গেল আর নীলা তার স্কুলে এসে নীলা মিতুকে খুঁজতে লাগলো গোত্রাতের ঘটনাটা বলার জন্য, কিন্তু সে মিতুকে কোথাও খুঁজে পেল না। অনেক খোঁজার পর অবশেষে মিতুকে পাওয়া গেল স্কুলের পিছনের বটগাছের নিচে। কিন্তু নীলা মিতুর কাছে গিয়ে যা দেখলো তা দেখে নীলা ওইখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নীলা এমন কি দেখলো কেউ কি বলতে পারবেন? বলতে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। নীলা চোখ বড় বড় করে মিতু আর রাফির দিকে তাকিয়ে আছে আর ভাবছে, এরা দুজন একে অপরকে এইভাবে জড়িয়ে ধরে রেখেছে কেন? নীলা দেখল রাফি বারবার মিতুর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মিতু কিছুতেই রাফিকে ছাড়ছে না। মিতু রাফিকে জোরপূর্বক তাড়িয়ে ধরে রেখেছে। এদিকে নীলা যে তাদের সামনে দাঁড়িয়ে আছে সেদিকে তাদের কোনো খেয়ালই নেই। নীলা এবার মিতু আর রাফির আরো কাছে গিয়ে দাঁড়ালো আর একটা জোরে কাশি দিয়ে উঠল। হঠাৎ কারো কাশির আওয়াজ শুনে মিতু রাফিকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে আশেপাশে তাকাতে লাগলো। মিতু একবার মাথা ঘোরাতেই দেখল নীলা তাদের সামনে দাঁড়িয়ে আছে। নীলাকে তাদের সামনে দেখে মিতু বসা থেকে উঠে দাঁড়ায়, আর রাফি তো নীলাকে দেখা মাত্রই দৌড়ে পালিয়েছে। কিরে, তুই এইখানে কখন আসলি? যখন তোরা একে অপরদিকে জড়িয়ে ধরেছিলি তখনই এসেছি। মিতু বলল, দূর, তুই আর আসার সময় পেলি না? কত কষ্ট করে রাফিকে আজ এইখানে নিয়ে আসলাম একটু জড়িয়ে ধরবো বলে, আর তুই এসেই সব মাটি করে দিলি। আমি তো আর এমনি আসিনি, এসেছি তোকে একটা কথা জানাতে। মিতু, কি কথা? আমি গতরাতে তামিম ভাইয়ার ঠোঁটে চুমু খেয়েছিলাম। মিতু বলল, তাই নাকি? তা কেমন লাগলো চুমু খেতে? আর তোর সব প্রশ্নের উত্তর এখন পেয়ে গেছিস তো? যখন আমি ভাইয়ার ঠোঁটে চুমু খেয়েছিলাম তখন মনের মধ্যে এক প্রকার অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়েছিল আর এক ধরনের ভালো লাগা কাজ করছিল। ইচ্ছে করছিল উনার ঠোঁটে আরো চুমু খাই, কিন্তু তা আর হলো না। মিতু বলল, কেন? আর তামিম ভাইয়া কি জানেন নাই যে তুই উনার ঠোঁটে চুমু খেয়েছিস? বলছি শুন। তারপর নীলা মিতুকে ওই রাতের ঘটনা প্লাস গতকালের ঘটনাও বলল।
মিতু বলল, বলিস কি, তামিম ভাইয়া তাহলে সব জেনেও তোকে মাফ করে দিয়েছেন? আর তুই এবারও তামিম ভাইয়ার কাছে বলেছিস যে আমি তোকে এই চুমু খাওয়ার বুদ্ধিটা দিয়েছি? তা ছাড়া আমি কি করব ভাইয়া, আমাকে যেভাবে চেপে ধরেছিলেন আর সবাইকে সবকিছু বলে দেওয়ার ভয় দেখিয়েছিলেন, তাই আমিও সব সত্যি বলে দিয়েছি। মিতু, তুই তো দেখছি আমার আর রাফির সবকিছু ভাইরাল করে দিচ্ছিস। যা, তুই আর আমার সাথে কথাই বলবি না, তোর সাথে আর কথা নাই। এই তুই যেমন করিস না, স্কুলে তুই ছাড়া তো আমার আর কোনো বান্ধবী নেই, তোকে ছাড়া আমি একা একা থাকবো কি করে বল। মিতু, আচ্ছা যা, এবারের মতো মাফ করে দিলাম, কিন্তু পরের বার থেকে আমার আর রাফির বিষয়ে কাউকে কিছু বলেছিস তো ওই দিনই আমাদের বন্ধুত্ব শেষ, মলে থাকে যেন। আচ্ছা, মনে থাকবে। এবার চল ক্লাসে যাই। মিতু, চল। তারপর নীলা আর মিতু দুজন তাদের ক্লাসে চলে আসলো আর একটা বেঞ্চে দুজনে বসে পড়ল। এদিকে তামিম কলেজে গিয়ে কলেজের বড় বটগাছের নিচে দাঁড়িয়ে আছে আর ফোন টিপছে। তার কোনো বন্ধু এখনো কলেজে আসেনি বিধায় সে ক্লাসে না গিয়ে বাহিরে একা একা দাঁড়িয়ে ফেবুকিং করছে। এই যে ইন্টার প্রথম বর্ষের ক্লাসরুমটা কোন দিকে একটু বলবেন? তামিম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেবুকিং করছিল, ঠিক তখনই একটা মেয়েলি কণ্ঠে কথাটা ভেসে উঠল। তামিম ফেবুকিং করা বাদ দিয়ে মাথা তুলে সামনের দিকে তাকালো আর দেখলো একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। হয়তো এই মেয়েটাই কথাটা বলেছে। মেয়েটার দিকে এক নজর তাকিয়ে তামিম চোখ সরিয়ে নিল আর বলল, তামিম বলল, জি আমাকে কিছু বলছেন? এইখানে তো আপনি ছাড়া আর কেউ নেই, তাহলে আর কাকে বলবো? তামিম চারপাশে তাকিয়ে দেখলো সত্যিই তার আশেপাশে কেউ নেই। জি বলেন, কি বলবেন? বলছি ইন্টার প্রথম বর্ষের ক্লাসরুমটা কোন দিকে? তামিম, ওই যে 2 তলা বিল্ডিং দেখছেন, ওই বিল্ডিং এর নিচ তলার প্রথম রুমটাই। ইন্টার প্রথম বর্ষের ক্লাসরুম? ওহো আচ্ছা, থ্যাংক ইউ। তামিম, ওয়েলকাম। তারপর মেয়েটা সেখান থেকে ক্লাসে চলে গেল আর তামিম আবার আগের মতো ফেবুকিং করতে লাগলো। চিরে হারামি মেয়েটা কে ছিল? তামিম ফেবুকিং করায় পুরো মনোযোগ দিতে না দিতেই আবার কে যেন কথাটা বলল। তামিম মাথা তুলে সামনে তাকিয়ে দেখল তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। তামিম, আরে তোরা কখন আসলি? হাসিব, যখন তুই ওই মেয়েটার সাথে কথা বলতেছিলি তখনই এসেছি আমরা। তামিম, কোন মেয়ে? আর কই, আমি তো তোদেরকে দেখলাম না। হাসিব, একটু আগে যে মেয়েটা তোর সাথে কথা বলছিল সেই মেয়ের কথা বলছি। আর আমরা তখন কলেজের গেটের কাছেই দাঁড়িয়েছিলাম, কিন্তু মেয়েটা তোর সামনে থাকাতে আমরা আসছিলাম না। তো এখন বল মেয়েটা কে? তামিম, আমি কিভাবে বলবো মেয়েটাকে? তোরা আসছিলি না তাই এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেবুকিং করছিলাম। ঠিক তখনই মেয়েটা আমার সামনে এসে দাঁড়ায় আর জিজ্ঞেস করে ইন্টার প্রথম বর্ষের ক্লাসরুম কোন দিকে। তো আমিও মেয়েটাকে ক্লাসরুম দেখিয়ে দিলাম আর মেয়েটা চলে গেল। শুভ, বলিস কি, মেয়েটা ইন্টার প্রথম বর্ষের ক্লাসরুম তালাশ করছিল? তার মানে মেয়েটা নিশ্চয়ই আমাদের সাথেই পড়ে। বন্ধু, আমাদের প্রত্যেকেরই তো জিএফ আছে। এবার তুইও একটা জিএফ বানিয়ে ফেল। দেখ ওই মেয়েটাকে কোনো রকমে পাঠাতে পারিস কিনা। এইভাবে একা একা আর কত বছর থাকবি? এবার অন্তত একটা প্রেম কর। তামিম, দেখ তোরা ভালো করেই জানিস যে আমি এইসব প্রেম ভালোবাসা একদম পছন্দ করি না, তারপরও তোরা সবসময় আমাকে প্রেম করতে বলিস কেন বলতো? হাসিব, আরে বেটা, আমাদের ফ্রেন্ডদের মধ্যে তুই একজন যে আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে প্রেম করিসনি। দেখ আমিও তো ক্লাস 10-এ থাকতেই তামান্নার হাসিবের জিএফ সাথে প্রেম করা শুরু করেছি। শুভর ও তো এখন একটা জিএফ আছে। প্রেম করিস না শুধু তুই, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক যে আমরা সবাই প্রেম করি অথচ তুই প্রেম করিস না। তাই শুভ ঠিকই বলেছে, তুইও এবার একটা প্রেম কর আর আমাদের মতো মিকেল হয়ে যা। তামিম, দেখ বিয়ের আগে এইসব প্রেম ভালোবাসাকে ইসলামে হারাম বলা হয়েছে। আর তোরা যাদের সাথেই প্রেম করছিল তাকেই যে নিজের জীবনসঙ্গী হিসেবে পাবি তার কি গ্যারান্টি? ওই মেয়েদের মা বাবা তো তাদের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কোনো ধনী ভালো জামাই খুঁজবে যাতে তাদের মেয়ে জীবনে সুখে থাকে। তোরা প্রেম করছিস ভালো কথা, কিন্তু জীবনে এমন কিছু করিস যাতে ওদের মা বাবা নিজে থেকে এসেই ওদের মেয়েকে তোদের হাতে তুলে দেয়। তোদেরকে যেন ওদের কাছে যেতে হয় না ওদের মেয়েকে বিয়ে করার জন্য। আর আমি প্রেম করি না বলে তোদের জন্য যদি এটা লজ্জাজনক বিষয় হয় তাহলে আজ থেকে আমাকে তোরা আর ফ্রেন্ড ভাবিস না।
তোদের ফ্রেন্ড সার্কেল থেকে আমাকে বাদ দিয়ে দে। হাসিব, আরে কি বলছিস তুই এইসব? আমাদের বন্ধুত্ব সেই ক্লাস 1 থেকে, আর তুই আজকে এই সামান্য ব্যাপারে আমাদের এত বছরের বন্ধুত্ব নষ্ট করে দিবি? আর তুই যে কথাগুলো বলেছিস তা ভুল বলিসনি। বিয়ের আগে পর নারীর সাথে প্রেম ভালোবাসা করা ঠিক নয়, কিন্তু কি করব বল, প্রেম করার সময় তো আর এইসব মাথায় থাকে না। আর আজকে থেকে আমরা আর কখনো তোকে প্রেম করার জন্য বলবো না, কিন্তু প্লিজ তবুও তুই আমাদের এত বছরের বন্ধুত্বটা নষ্ট করিস না। তামিম, ওকে মনে থাকে যেন, আর যদি কোনোদিন আমাকে প্রেম করার জন্য বলেছিস তো ওই দিনই আমি তোদের থেকে আলাদা হয়ে যাব, ভেঙে ফেলবো। আমাদের ক্লাস 1 থেকে কলেজ অবধি বন্ধুত্বটা। হাসিব, না আর কখনো এসব বলবো না প্রমিত। আচ্ছা বন্ধু, একটা প্রশ্ন করব। তামিম, কি প্রশ্ন বল। হাসিব, তোর কি কাউকে ভালো লাগে? আই মিন কাউকে পছন্দ করিস এমন কেউ আছে কি তোর লাইফে? দেখ আমরা তোর বন্ধু, আমাদের এইটুকু তো জানার অধিকার আছেই। তামিম, হে, একজনকে আমি ভালোবাসি, তবে সেটা কখনো তাকে বলা হয়নি, মনে মনে থাকে ভালোবেসে যাচ্ছি। শুভ, কি বলিস তাহলে? তলে তলে এত দূর আর আমরা কিছুই জানি না। তাকে সেই ভাগ্যবতী নারী যাকে তুই ভালোবাসিস? তামিম, আছে একজন, কিন্তু তার ব্যাপারে তোদেরকে কিছু বলতে পারবো না, কিন্তু একদিন তোদেরকে সব বলবো সময় আসলে। শুভ, সেই সময়টা কবে আসবে? তামিম, নিজেও জানি না। টুং টুং, কলেজের বেল বেজে উঠল। তামিম, বেল দিয়েছে, চল এবার ক্লাসে যাই। শুভ, হুম চল। তারপর তামিম আর তার বন্ধুরা সেখান থেকে তাদের ক্লাসে চলে আসলো। ক্লাসে আসার কিছুক্ষণ পর স্যারও ক্লাস করাতে চলে আসলেন। একে একে সবকটা ক্লাস শেষ করে ওই দিনের মতো কলেজ দুটে হয়ে গেল। তামিম তার বন্ধুদের থেকে বিদায় নিয়ে সোজা বাসায় চলে আসলো। বাসায় এসে তামিম তার রুমে যাবে এমন সময়ে ড্রয়িং রুমের দিকে চোখ পড়তেই সে দেখল নীলা ড্রয়িং রুমের সোফায় বসে বসে টিভি দেখছে। তামিম টিভির দিকে তাকিয়ে দেখল নীলা একটা হিন্দি মুভি দেখছে, যেটায় নায়ক নায়িকারা একে অপরকে জড়িয়ে ধরে আছে আর কি যেন বলাবলি করছে। টিভিতে এমন দৃশ্য দেখে মুহূর্তের মধ্যেই তামিমের মাথা গরম হয়ে গেল। সে আর রুমে গেল না, সোজা ড্রয়িং রুমে ঢুকে নীলা আর টিভির মাঝখানে গিয়ে দাঁড়ালো। তামিমকে হঠাৎ এইভাবে সামনে দেখতে পেয়ে নীলা অনেকটা চমকে উঠল, আর যখন দেখল তামিম অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে তখন নীলা কিছুটা ভয় পেয়ে উঠল। এদিকে তামিম নীলার দিকে কিছুক্ষণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ ছোড় মেরে নীলার হাত থেকে টিভির রিমোটটা কেড়ে নিয়ে সজোরে মেঝের মধ্যে আছাড় মারল। সঙ্গে সঙ্গে রিমোট ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তামিমের এমন কাজে নীলা এবার অনেক ভয় পেয়ে উঠল, কিন্তু রিমোট ভেঙেও তামিমের রাগ কমেনি। তামিম এবার সোজা নীলার চুলের মুঠি ধরে নীলার গালে ঠাস ঠাস করে দুইটা চড় বসিয়ে দিল আর বলল, নীলা, তোর সাহস কি করে হয় এইসব মুভি দেখার? তোকে না একদিন বললাম যে তুই কার্টুন ছাড়া আর কিছু দেখবি না, তারপরও তুই আমার কথা অমান্য করে এখন এইখানে বসে মুভি দেখছিস? খুব সাহস বেড়েছে তোর, তাই না? রাগে চিৎকার করে কথাগুলো বলল। ভুল ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখবেন, আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হে, গল্পটা সম্পূর্ণ কাল্পনিক, সো গল্পকে গল্প হিসেবে দেখবেন, বাস্তবতায় নিবেন না। গল্প ভালো না লাগলে ডিসলাইক করবেন, তবুও কেউ খারাপ মন্তব্য করবেন না প্লিজ। আর হে, অনেকেই আমায় বলছেন গল্প বড় করে দেওয়ার জন্য, কিন্তু আমি চেষ্টা করব। গল্পের বাকি অংশ পেতে অপেক্ষা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।